ভোরের সময়ে সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার মতো হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার রাজধানীতে মাস্টার কার্ড আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, কিছু সূচক খারাপ অবস্থায় থাকলেও আর্থিক খাত এখনও নিয়ন্ত্রণের মধ্যেই আছে, তাই এই মুহূর্তে আর্থিক খাতে বড় কোনো ঝুঁকি দেখছেন না। এ সময় দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও মন্তব্য করেন গভর্নর। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই টেকসই হবে না বলেও মনে করেন গভর্নর। To assure our financial sector participants, players, we are not going to be Sri Lanka and so on. The social media, lot of talks about those things. We are not in a crisis either. We have stabilized our foreign exchange reserve position. We have stabilized our exchange rate. We have stabilized, not only stabilized, improved our balance of payment position. And I don't see any threat coming from the external side. আদানির বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন তুলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এক সেমিনারে তিনি বলেন, এই চুক্তিতে করের কোনো বিধানই রাখা হয়নি। প্রতিষ্ঠানটির পাওনা পরিশোধের সময় চেয়েছে অন্তর্বর্তী সরকার। সামনে যে সরকারই ক্ষমতায় আসুক, কেউ আর লুটপাট ও টাকা পাচার করতে পারবেন না বলেও হুঁশিয়ারি অর্থ উপদেষ্টার। দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় 2017 সালের 5 নভেম্বর ভারতের আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে শেখ হাসিনা সরকার। এরপর গেল জুলাই পর্যন্ত 128,18,442 বিদ্যুৎ আমদানি করা হয়েছে। তবে তা আমদানি করতে গিয়ে 39,73,71,467 রাজস্ব ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর। এই অবস্থায় শনিবার রাজধানীতে এক সেমিনারে আদানির সঙ্গে করা চুক্তি নিয়ে প্রশ্ন তোলেন অর্থ উপদেষ্টা। তবে জানান, তাদের পাওনা পরিশোধে সময় চাওয়া হয়েছে। আদানির ব্যাপারে তো কোনো করই দেওয়া হয় নাই, কত 4,000 না 5,000 কোটি টাকার মতো। তো এটা একটা কোনো ডিল হলো কোনো রকমের। সেদিন বোধ হয় $100 মিলিয়ন দেওয়া হলো, আদানিকে বোঝানো হলো তোমরা পাও টাকাটা আমরা দেবো, কিন্তু আমরা এটা সময় মতো। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, কোনো ধরনের পর্যালোচনা ছাড়াই লোক দেখানো প্রকল্প নিয়ে অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে হাসিনা সরকার। আগামীতে কেউ লুটপাট ও অর্থ পাচারের চেষ্টা করলেই ধরা পড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে, চুরি করে ফিজিবিলিটি হয় না, পাচার করার টাকাটা হয়তো আনতে সময় লাগবে। ভবিষ্যতে যদি টাকা পয়সার টাকা পাচার করা যাবে না, ধরা পড়বে। তখন ধরা পড়ে নাই, তাদের বিচারের আওতায় আনা হবে। সেমিনারে প্রাতিষ্ঠানিক অস্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো ভুগছে বলে মন্তব্য করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। উন্নয়নের যে বয়ান আমরা এতদিন শুনেছি, সেই উন্নয়নের বয়ানের ব্যবচ্ছেদ যদি না করতে পারি, তাহলে এটা আমাদের আগানো সম্ভব না। প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের দরপত্র ডেকে মাঝপথে নতুন শর্ত। এতে বাড়তি সুবিধা পেতে পারেন আগের সরবরাহকারী প্রতিষ্ঠান, যদিও তা মানতে নারাজ কর্তৃপক্ষ। এদিকে আগে স্থাপন করা মিটার নিয়ে অভিযোগ আছে গ্রাহকের। বিশেষজ্ঞরা মনে করেন, বিরোধ নিষ্পত্তির প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা প্রয়োজন। সাইফুর রহমান রকিকে সঙ্গে নিয়ে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। উত্তরের জনপদে শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলায় কোম্পানিটির গ্রাহক 20 লাখের বেশি। এর মধ্যে 5 লাখই এসেছে স্মার্ট প্রিপেড মিটারের আওতায়। তবে এসব মিটার নিয়ে নানা অসন্তোষ রয়েছে গ্রাহকদের। প্রত্যেক মাসে বিল বেশি আসে, আর তারপর আবার মিটার যেগুলো আছে এগুলো তো মিটার চেঞ্জ করে ডিজিটাল করেছে, এই ডিজিটালে আরো বেশি আমরা সমস্যায় পড়েছি। কোনো ঠিক ঠিকানা নাই, কখন কিভাবে বিল করতেছে আমরা নিজেও জানি না। অনেক মিটার সমস্যার কারণে অতিরিক্ত বিল আসে, এটা গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা অনেক সময় আমরা অভিযোগ দিয়েও এটা সমাধান হয় না। এমন অবস্থায় আরও 8 লাখ গ্রাহককে স্মার্ট প্রিপেড মিটারের আওতায় আনতে চায় নেসকো। নেসকোর দাবি, বিশেষ কোনো প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার ধারণা অমূলক। এক্সিস্টিং যে ভেন্ডিং সফটওয়্যার আছে সেটার সাথে আমরা ইন্টিগ্রেশনের একটা পয়েন্ট রেখেছি। সেক্ষেত্রে ওনারা অনেকেই বলেছে যে কোম্পানির ভেন্ডিং সফটওয়্যারটা আছে তারা হয়তো এখানে বেনিফিটেড হবে। তো আমরা বলেছি যে
ভেন্ডিং যেহেতু আমরা কিনতেছি না এই প্রজেক্টে, সেহেতু তো ভেন্ডিং তো করতে হবে। এজন্য যে সকল বিডাররা আমাদের এই টেন্ডারে বিড করবে, আমাদের ভেন্ডিং সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করার জন্য তাদের যে ধরনের ডকুমেন্ট দরকার, এপিআই কোড দরকার, সবগুলো আমরা তাদেরকে সাপ্লাই দিতে প্রস্তুত আছি এবং আমরা দিচ্ছি এবং অনেকে দিয়েও দিয়েছি। যদি কোনো প্রতিষ্ঠান বলে থাকে যে ইন্টিগ্রেশনের কারণে আমরা বাদ দিতে চাচ্ছি বা কোনো প্রতিষ্ঠান লাভবান হচ্ছে, কথাটা আসলে ঠিক নয়। শেখ হাসিনা সরকারের সময়কালে প্রিপেড মিটার আর বিদ্যুৎ খাতের দরপত্র নিয়ে প্রশ্ন উঠেছে অহরহ। একজন বিশেষজ্ঞ বলছেন, এসব ক্ষেত্রে আদর্শ একটি নীতিমালা থাকা প্রয়োজন। এই সমস্ত দ্বারা প্রবিধান দ্বারা যদি নির্ধারিত করে দেওয়া হয়, এটাগুলো সব বিআরসির করার কথা, যে কোনো কোম্পানি তার ইচ্ছা মাফিক কোনো স্পেসিফিকেশন বা কোনো শর্ত পরিবর্তন করতে পারবে না। একটা মডেল প্রবিধানমালা থাকবে বা প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতি, মডেল পদ্ধতি থাকবে, যে পদ্ধতিতে টেন্ডার সবাই সেই পদ্ধতি অনুসারে টেন্ডার করবে। তাহলে তো এই জিনিসগুলো আর হতে পারে না। এসব ক্ষমতা কেন লাইসেন্সির হাতে থাকবে? এসব ক্ষমতা সব রেগুলেটরি কমিশন নিয়ন্ত্রণ করবে। বিভিন্ন অভিযোগ নিষ্পত্তিতে বিইআরসি নিজেও উদ্যোগী হয়ে আইনি ব্যবস্থা নিতে পারে বলে মত এই ভুক্ত অধিকার সংগঠকের। যে আইনের আওতায় ফৌজদারি মামলা করার যে ক্ষমতা দেওয়া হয়েছে বিআরসিকে, এইসব অভিযোগ আমলে নিয়ে বিআরসি কেন মামলা করছে না কেন? ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার জনগণের ওপর কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের কাজের অগ্রাধিকার তালিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সরকার পরিচালনায় অদক্ষতা মানবে না দেশের মানুষ। আর নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত ভোটের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। দায়িত্ব নেওয়ার পর থেকে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে আসছে অন্তর্বর্তী সরকার। তবে তাদের কাছে কোন বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা মহলে চলছে আলোচনা। এবার অন্তর্বর্তী সরকারের কাজের গতি ও তাদের অগ্রাধিকার তালিকা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশ পরিচালনায় অদক্ষতা প্রকাশ পেলে জনগণ তা মেনে নেবে না। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা। বর্তমান সরকার কিছু সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে জানিয়ে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে ভোটের আয়োজন করতে হবে। সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ। লীগের আমলে পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতিরঞ্জিত বন্দনা করা হলেও অবহেলিত ছিলেন স্বাধীনতা আন্দোলনের অন্য নায়করা, এমন পর্যবেক্ষণ শিক্ষা বিশেষজ্ঞদের। রাজধানীতে সেমিনারে অংশ নিয়ে নতুন বছরের পাঠ্য বইয়ে শহীদদের বীরত্ব গাথা অন্তর্ভুক্ত করার দাবি শহীদ পরিবারের। বর্তমান প্রজন্মকে ইতিহাস সৃষ্টিকারী আখ্যা দিয়ে জুলাই গণ অভ্যুত্থান সহ ইতিহাসে যার যে অবদান তা তুলে ধরার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচনায় আসে আওয়ামী লীগ সরকারের আমলের পাঠ্য বই। নতুন বছরের বই কেমন হওয়া উচিত, শনিবার তা নিয়ে শিক্ষা অধিকার সংসদ আয়োজিত গোল টেবিলে মতামত তুলে ধরেন অংশীজনরা।
16 বছরের পাঠ্য বই পর্যালোচনা করে শিক্ষা বিশেষজ্ঞরা বলেন 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রতিটি ক্লাসের প্রতিটি বিষয়েই শেখ হাসিনা সহ শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বন্দনা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হলেও কিছু কিছু জায়গায় মুছে ফেলা হয়। শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ ও জিয়াউর রহমান সহ অনেকের অবদান, যা স্পষ্ট ইতিহাস বিকৃতি। শুধুমাত্র শেখ মুজিবের বন্দনা করা হয়েছে, যেরকম মুজিব ইন স্কুল ডেজ। ইংরেজি বইতে স্পোর্টস এবং গেমস যে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়তে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে শেখ মুজিবুর রহমান আসলে কতটা খেলাধুলা পছন্দ করতেন সেই বিষয়টি এসছে। শহীদদের বীরত্ব গাথা ও অভ্যুত্থানের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও আহতরা। নামগুলো উঠে আসুক, ঘটনাগুলো উঠে আসুক। ইতিহাসে যার যে অবদান তা পাঠ্য বইয়ে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 24-এর হিস্ট্রি, এটা যেহেতু গঠিত হয়েছে একটা তরুণ প্রজন্মর দ্বারা, সুতরাং এটা হচ্ছে একটা সাব হিস্ট্রি। এই যে একটা পেরুকিয়াল একটা মাইন্ডসেট, এই মাইন্ডসেট থেকে মনে হয় আমাদের একটু বের হতে হবে। পাঠ্য বইয়ে জুলাইয়ের ইতিহাস দেওয়ার যে প্রাথমিক যে ভাবনা শুরু থেকেই আমাদের কম বেশি আছে। পাঠ্য বইকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রচারের হাতিয়ার না বানানোর আহ্বান অংশীজনদের। রক্ষা করে কিভাবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের পুনর্বাসনে কাজ করবে সরকার, এমনটা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। আর দ্রুত খুনিদের বিচার দাবি করেছেন শহীদ পরিবারের সদস্যরা। রংপুরে গণ অভ্যুত্থানে শহীদ 44 পরিবারকে অর্থ সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আমার ছেলে মারা গেছে, গুলি হয়ে মারা গেছে, ওই বেটা আমার ভরণ পোষণ করবে, আমি এই বিশ্বাস চাই। বৈষম্য বিরোধী আন্দোলনে ছেলেকে হারান রংপুরের কাউনিয়া উপজেলার কৃষক নিজামুদ্দিন। সন্তানের জন্য এখনো তিনি ডুকরে কাঁদেন। দোষীদের বিচার ছাড়া কিছু চান না তিনি। নিজামুদ্দিনের মতো বাকরুদ্ধ শহীদ পরিবারের প্রিয়র মা বলেন, এই আর্থিক অনুদান দিয়ে মিটবে না ছেলেকে হারানোর শোক। কোটি কোটি টাকা যেহেতু বিদেশে পাচার হয়েছে, এইরকম একটা ভাঙা দেশে এইটুক করতে গিয়ে আমরা যারা শহীদ বাবা মা আছি, আহত বাবা মা আছি, তাদেরকে যদি আমরা একটু ধৈর্য না ধরি তাহলে আমরা ভালো কোনো ফল পাবো না। জাতীয় সঙ্গীত ও নিহতদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এই সভা। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, যে কোনো যৌক্তিক দাবিতে শহীদ পরিবারের পাশে থাকবে জুলাই ফাউন্ডেশন। আমার শহীদ ভাইদের পরিবারের জন্য, আমার আহত ভাই বোনদের জন্য আর্থিক সহযোগিতা হোক, দীর্ঘমেয়াদী পুনর্বাসন হোক, নির্দিষ্ট সম্মানের ব্যবস্থা করা হোক, পরিবার থেকে অন্তত একজনের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক। যেই দাবিগুলো আমাদের কাছে আসবে, প্রত্যেকটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে। 2 উপদেষ্টা বলেন, শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনের কাজ করবে সরকার। 24 সালে এসে বলতে হচ্ছে যে আরেকবার স্বাধীন, দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে। এই স্বাধীনতা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। আমরা প্রত্যেকের পাশে পৌঁছাতে চাই, কিন্তু প্রত্যেকের পাশে জনে জনে পৌঁছানো খুব কঠিন কাজ, এটা আপনারাও বোঝেন। কিন্তু আমরা অন্তর থেকে, আত্মার থেকে তাদের কাছে আছি। রংপুর বিভাগের 44 জন শহীদ পরিবারের প্রত্যেককে নগদ 5 লাখ টাকার অর্থ সহায়তা তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। বাংলাদেশের তরুণরা যেভাবে পথ দেখিয়েছে, সেভাবে বিশ্ববাসীকে একটি নতুন পৃথিবীর বিষয়ে ভাবতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সিজিএস আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী বক্তব্যে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, তরুণরা আওয়াজ তুলেছে, সামনের বাংলাদেশ হবে বাক স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার এবং সবাইকে সঙ্গে নিয়ে সমাজ গড়ার। ভূরাজনীতির নানা দিক নিয়ে আলোচনায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে উদ্বোধন হলো বে অফ বেঙ্গল কনভারসেশন। বিভিন্ন দেশের কূটনীতিক, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিকদের অংশগ্রহণে সিজিএস এর আয়োজনে 2 দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের তরুণরা যেভাবে পথ দেখিয়েছে, সেভাবে বিশ্ববাসীকে একটি নতুন পৃথিবীর বিষয়ে ভাবতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। We know what it is like to be pushed away and punished severely for no fault of yours, to face forces far bigger than ourselves,
But we also know that when we come together, when we work as one, we have the power to change the course of history, like we have done in Bangladesh. বৈশ্বিক পরিবেশ রক্ষা ও বৈষম্য দূর করতে নতুন একটি সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান ডক্টর ইউনূস। সম্পদ কুক্ষিগত করা এবং পরিবেশ ধ্বংস রুখতে নিজের প্রবর্তিত 3-0 ধারণা অনুসরণের আহ্বান এই নোবেল বিজয়ীর। This civilization has failed us. From environmental perspective alone, it has turned out to be a self-destructive civilization. From economic perspective, it has led to extreme accumulation of wealth. অনুষ্ঠানে বিদেশি অতিথিদের ঢাকার রাস্তা ঘুরে তরুণদের আঁকা দেয়াল চিত্র দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। উদ্বোধনী পর্বে ভিডিও বার্তা পাঠান মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জর্জ ফার্নান্দো রদ্রিগেজ ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাজওয়ার মাহমুদ। বদলে নেত্রকোনার সাবেক এমপি নিজ গ্রামে পর্যটন কেন্দ্র। 1 বছরে মাত্র 68 জন ভাড়া নেয় চলছে ভর্তুকি দিয়ে। সরকারি চাপে বাধ্য হয়ে প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয় এলজিইডি বিভাগের। অর্থ অপচয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। ইতিহাস সমৃদ্ধ জনপদ নেত্রকোনায় রয়েছে বিস্তীর্ণ হাওর, পাহাড়ি সীমান্ত দুর্গাপুর, কমলাকান্দা, লেখক সাহিত্যিক হুমায়ুন আহমেদের কেন্দুয়ার, রইল বাড়ির দুর্গসহ জেলার 10 উপজেলায় রয়েছে নানা ইতিহাস। সবগুলো স্থানে যেতে জেলা শহর থেকে গড়ে 30 থেকে 50 কিলোমিটার দূরত্ব। কিন্তু সেই পরিকল্পনা নিয়ে এখানে গড়ে ওঠেনি পর্যটন কেন্দ্র কিংবা সড়ক সহ হোটেল মোটেল। তবে হাওর উন্নয়নের নামে নেত্রকোনা 4 আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের গ্রামের বাড়ি মোহনগঞ্জের ছেচড়াখালী গ্রামে গড়ে তোলা হয় পর্যটন কেন্দ্র, যা মোহনগঞ্জ থেকেও 15 কিলোমিটার দূরে। যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় এই পর্যটন কেন্দ্রের প্রতি আগ্রহ নেই ভ্রমণ পিপাসুদের। গত 1 বছরে মাত্র 68 জন ভাড়া নিয়েছেন পর্যটনের কক্ষ। এতে উদ্বোধনের পর থেকেই লোকসান গুনতে হচ্ছে। এমনকি বিনোদন কেন্দ্রের মতো 20 টাকা মূল্যে টিকিট বিক্রি করেও আয় করতে পারছে না কর্তৃপক্ষ। কলমাকান্দা এখান থেকে যাওয়া অনেক টাফ, এটা আসলে সম্ভব না। টুরিস্ট নাই বলতে চলে, 1-2 জন আসছে টুরিস্ট দেখতে, কিন্তু তাহা দেখার মতো কিছু নাই। আর এরপরে আর কেউ আসে। সচেতন নাগরিকরা বলছেন উন্নয়নের নামে নিজ গ্রামে গেস্ট হাউস হিসেবে সরকারের অর্থ অপচয় হয়েছে। এখানে পর্যটন কেন্দ্র করার ফলে পর্যটনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আসলে ব্যাহত হচ্ছে। দুর্গাপুর কলমাকান্দায় করলে অনেক বেশি উপকৃত হতো। অবকাঠামো বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বলছেন এটি সঠিক জায়গায় না করায় সরকারের অর্থের অপচয় হয়েছে। সরকারি চাপ থাকায় বাধ্য হয়ে প্রকল্পটি বাস্তবায়ন করতে হয়েছে। ওটা আসলে আমাদের এলজিডি মন্ত্রণালয়ের না, অন্য মন্ত্রণালয়ের কাজ। আমাদের বলছে যে কাজটা বাস্তবায়ন করে দিতে, আমরা কাজটা বাস্তবায়ন করে দিচ্ছি। পর্যটন কেন্দ্রটি নির্মাণে 8 কোটি 16 লাখ টাকা ব্যয় হয়। সময় সংবাদ, নেত্রকোনা। 3 বছরে ঢাকা সিলেট 6 লেন সড়কের কাজ হয়েছে মাত্র 10%। আগামী বছরের মধ্যে 30,000 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও 2028 সালের আগে তার সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। জেলা প্রশাসন বলছে ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। ইকরামুল কবিরের প্রতিবেদন, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। কথা ছিল 2023 সালের মধ্যে ঢাকা থেকে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ। কিন্তু বারবার নকশা পরিবর্তন সহ নানা জটিলতার মধ্যে ঘুরপাক খেতে থাকে প্রকল্প। জমি অধিগ্রহণ ও ঠিকাদার নিয়োগ ছাড়া তড়িঘড়ি করে 2021 সালের 24 অক্টোবর সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উপ আঞ্চলিক যোগাযোগ বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে। এসব বিবেচনায় প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। প্রকল্প সড়কটি ঢাকার কাঁচপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটারে শেষ হবে। মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সড়ক সহ প্রকল্পের আওতায় 66টি সেতু, 305টি কালভার্ট, 7টি ফ্লাইওভার ও ওভারপাস, 6টি রেলওয়ে ওভারপাস থাকবে। ইতিমধ্যে
ঢাকা সিলেট অংশের 13টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। সিলেট তামাবিল 6 লেন প্রায় 60 কিলোমিটার সড়কের কাজের 3টি প্যাকেজের মধ্যে একটি সম্পন্ন হয়েছে। ঢাকা সিলেটের 209 কিলোমিটারের মধ্যে সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জের 121 কিলোমিটারের জমি অধিগ্রহণ হয়নি। আমাদের শ্রেণী পরিবর্তন জনিত একটা জটিলতা ছিল, ওটা আমরা ইতিমধ্যে সমাধান করতে পেরেছি। আশা করছি যে খুব দ্রুতই আগামী 2-3 মাসের মাঝে ভূমি অধিগ্রহণের বিষয়ে একটা জেলা প্রশাসন মহোদয় কোর্টে একটা ভালো অগ্রগতি আমরা দেখতে পাবো। এ পর্যন্ত প্রকল্পের মাত্র 10 ভাগ কাজ শেষ হয়েছে। তা আমরা এগুলোর যে অগ্রগতি আছে সেগুলো আমরা ডিউ সময়ের মধ্যেই আছে, সময়ের অতিক্রান্ত হয়ে যায় নাই এবং আমরা আশা করতেছি নির্দিষ্ট সময়ের মধ্যে অধিগ্রহণ সম্পন্ন হবে। 2021 সালের 1 জানুয়ারি থেকে শুরু হওয়া 30,000 কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত, কিন্তু শেষ হতে 2028 সাল পেরিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পের 25 ভাগ অর্থ যোগান দিচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। প্রকল্প বাস্তবায়নের বাকি আছে আর মাত্র 7 মাস, অথচ 2 বছর আগে শুরু হওয়া ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের কাজ হয়েছে মাত্র 20%। 122 কোটি টাকার প্রকল্পের সুফল পাচ্ছেন না নগরবাসী, উল্টো স্থান জটিলতায় ভেস্তে যেতে বসেছে এ উদ্যোগ। সিটি প্রশাসকের আশ্বাস, খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা। উবাইদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড, গুরুত্বপূর্ণ এই সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে ময়লা আবর্জনা। শুধু সরকারি অফিস আদালতের সামনের এলাকা ছাড়া বাদবাকি প্রায় প্রতিটি সড়কে এমন চিত্র। নগরীতে কোনো ডাস্টবিন না থাকায় সড়কেই ময়লা ফেলেন বাসিন্দারা। চলাফেরা করতে খুবই সমস্যা হয়, দুর্গন্ধের জন্য এখান থেকে যাতায়াত করতে পারি না আমরা। এটা 12টা বেজে যায়, নেয় না, দুপুরেও দেখি অনেক সময় ময়লা এখানে থেকে যায়। সিটি কর্পোরেশন এত বছর হয়েছে, এখনো ডাস্টবিন হয় নাই। তবে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে নেওয়া হয়েছিল প্রকল্প। 122 কোটি টাকার প্রকল্পে পরিবেশ বান্ধব বর্জ্য সংগ্রহ, অপসারণ, প্রক্রিয়াকরণ, মেশিনারিজ ও যান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালীকরণের মাধ্যমে বর্জ্য পরিবহনের দক্ষতা বৃদ্ধি এবং পয়ঃবর্জ্য ব্যবস্থার উন্নয়নে প্রকল্প কাজ করার কথা থাকলেও তা হয়নি। প্রকল্পের 35টি গণশৌচাগার, 200 ডাস্টবিন ও 20টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড। প্রকল্পের মেয়াদ শেষ হতে 7.5 মাস বাকি থাকলেও 2 বছরে কাজ হয়েছে মাত্র 20%। জনবহুল প্রয়োজনীয় স্থানে এমন স্থাপনা তৈরি না করে নদী তীরে এই স্থাপনা করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। আমাদের ময়মনসিংহের প্রাণ ব্রহ্মপুত্র নদের উপর একটা পাবলিক টয়লেট হইতেছে, এটা মানে আমাদের হাসি ছাড়া আর কোনো উপায় আমরা দেখি না। হেনু বাজার আছে, হেনু বাথরুমের দরকার, কিন্তু তো বাড়ি করে বাথরুম আছে, কিন্তু তো দরকার নাই। যদি দেখা যায় যে সিটি কর্পোরেশনের ভেতরে শৌচাগার নির্মাণের জন্য নদীকে বাছাই করে নেয়, তাহলে আমরা শৌচাগার হিসাবে সিটি কর্পোরেশনকে বেছে নিব। অপ্রয়োজনীয় স্থানে প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে কাজের মাঝপথে তা বন্ধ করে দিতে হয়। প্রকল্পের দুর্বলতার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নবাগত বিভাগীয় কমিশনার ও সিটি প্রশাসকের। বাধা তৈরি হচ্ছে এবং পাবলিকের জন্য করতে পারতেছি না। প্রশাসনিক সহযোগিতা পাইতাম তাহলে তো প্রবলেম ছিল না, তারা এসে সলভ করে দিত। যে স্থান না নির্ধারণ করে যদি প্রকল্প নেওয়া হয়, সেটা তো অবশ্যই বিব্রতকর অবস্থায় পড়তে হবে। আর অধিগ্রহণ তো সবথেকে জটিল প্রক্রিয়া। 2022 সালের জুলাইয়ে শুরু হওয়া ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রকল্পটির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত। উবাইদুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ভারতের নিষেধাজ্ঞায় শত কোটি টাকার এলসি আটকে ছিল দেশের ব্যবসায়ীদের। অবশেষে 6 বছর পর তামাবিল স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে কয়লা আমদানি। এতে স্বস্তিতে আমদানিকারক ও শ্রমিকরা। নৌশাদ আহমদ চৌধুরীর তোলা ছবিতে ইকরামুল কবিরের আরও একটি প্রতিবেদন। কর্মচঞ্চল তামাবিল স্থলবন্দর। ভারত থেকে আসা ট্রাকগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, আর তা থেকে কয়লা খালাস করছেন শ্রমিকেরা।
ভারতের একটি আদালত মেঘালয়ে উত্তোলিত কয়লা বাংলাদেশে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণেই 2018 সাল থেকে আমদানি বন্ধ থাকে। এর ফলে প্রায় 800 আমদানিকারকের অন্তত 100 কোটি টাকার এলসি আটকা পড়েছিল। এতে আমদানিকারক ও শ্রমিকেরা দুর্দশায় পড়েন। তবে চলতি বছরের অক্টোবরের শেষে পুরোদমে কয়লা আমদানিতে স্বস্তিতে আমদানিকারক ও শ্রমিকেরা। কামকাজও বাড়ছে, সবকিছু বাড়ছে, আমরা রুজি রোজগার করতে পারি। আমরা চাচ্ছি সামনের দিকে যাতে এভাবে বর্ডার খোলা থাকে এবং আমরা কয়লা আমদানি করতে পারি। এদিকে তামাবিল স্থলবন্দরকে আরো গতিশীল করার লক্ষ্যে নতুন পরিকল্পনা গ্রহণের তাগিদ আমদানিকারকদের। আমদানি ব্যয়টা বেড়ে গেছে, যার কারণে আমাদের এখানে মনে করেন দেখা গেছে ব্যবসা বাণিজ্য বাটা পড়ে গেছে। ব্যবসায়ী যেহেতু বেড়েছে, সেই হিসাবে আমাদের সীমানা যদি বৃদ্ধি করা হয় তাহলে আমাদের আমদানি দ্বিগুণ করতে পারবো বলে আমরা আশা করি। অন্যদিকে ছাত্র জনতার আগস্ট বিপ্লবের পর কয়েক মাস ধরে সিলেটে স্থলবন্দর সহ শুল্ক স্টেশনগুলোতে মন্দাভাব বিরাজ করছে। তবে ধীরে ধীরে এই পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন আমদানিকারক ও বন্দর কর্তৃপক্ষ। আপাতত ব্যবসা এখন মান্দা সিজন চলতেছে, তো আশা করি সামনে আমাদের অবশ্যই ভালো হবে। আগে যা ট্রাক আসতো তার চেয়ে একটু কম আসে, তবে এটা ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাবে। আমাদের ব্যবসায়িকরাও আবার সেট আপ হবে, সবকিছুই ঠিক হয়ে যাবে 1-2 মাসের মধ্যে। আগে তামাবিল স্থলবন্দরে প্রতিদিন অন্তত 2 থেকে 3 কোটি টাকা রাজস্ব আদায় হতো। বিগত 3 মাসে কমে তা গিয়ে দাঁড়িয়েছে 70 লাখ থেকে 1 কোটি টাকায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। ফলে ব্যবসায়ী, আমদানিকারক এবং শ্রমিকদের মধ্যে প্রাণচাঞ্চলতা ফিরে এসেছে। সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। দেখছেন ভোরের সময়। হবিগঞ্জে এবার রোপা আমনের বাম্পার ফলন হয়েছে, তবে ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় চাষিরা। কৃষি বিভাগ বলছে প্রকৃত মূল্য পেতে সহযোগিতা করবেন মাঠ কর্মীরা। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিগন্ত বিস্তৃত মাঠে সোনালির স্বপ্নের ছড়াছড়ি, পাকা ধানের মৌমৌ গন্ধে বিমোহিত চাষি। হবিগঞ্জে এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে ধান কাটা শেষ হয়েছে অর্ধেকেরও বেশি। ধার দেনা করে চাষ করা ফসলের আশানুরূপ ফলন দেখে স্বস্তিতে কৃষক কৃষানি। তবে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় ন্যায্য মূল্য না পেলে ক্ষতির শঙ্কায় তারা। এবার সরকার প্রতিমন ধানের দর নির্ধারণ করেছে 1320 টাকা। তবে খোলা বাজারে প্রতিমন ধান বিক্রি হচ্ছে 1050 টাকা পর্যন্ত। খোলা বাজারের চেয়ে সরকার নির্ধারিত দাম বেশি হওয়ায় খাদ্য গুদামে ধান সরবরাহ আগ্রহী কৃষক। তবে সিন্ডিকেটের কারণে খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ তাদের। তাই দেনা পরিশোধ ও পরিবারের ব্যয় মেটাতে বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করছেন চাষিরা। ফলন ভালো হয়েছে, আমরা যত চেষ্টা করতেছি বান বন্যা পাওয়ার আগে জমিন কাটিয়া তুলে লাইতে পারি। বীজের দাম বেশি, সারের দাম বেশি এবং খামলার দাম বেশি। এখন যদি আমরা ধান উচিত মূল্য বিক্রি না করতে পারি তাহলে আমরা কৃষক তো কিছুভাবে বাঁচতে পারবো না। অনেক টাকা খরচ মরচ গেছে, ওদের ধান ন্যায্য মূল্যে টাকা না পাই সেটা আমরা ওইতো না, আমরা অনেক টাকা লুজার। আর বিষের বস্তা তো অনেক দাম, উচিত মূল্যটা পাইতেছি না। পরে বছর শেষে হিসাব কিতাব করে দেখা যায় লস হয়েছে। তবে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান সে ব্যাপারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। বাজার মূল্য অনুযায়ী ওনার উৎপাদন খরচ পুষিয়ে লাভ করতে পারেন, সেই জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রত্যেকটা উপজেলায় কৃষক ভাইদের সহায়তা করছে। চলতি মৌসুমে জেলায় 88,320 হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। প্রাকৃতিক বিপর্যয়ের পরও এবছর কমলার বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারে। জুড়ি এবং বড়লেখা উপজেলায় ফলটি বাজারজাতে ব্যস্ত চাষিরা। আশা করা হচ্ছে চলতি মৌসুমে অন্তত 17 কোটি টাকার বেচাকেনা হবে কমলার। মোহাম্মদ ইয়ারুপ আহমদের পাঠানো ছবি ও শাহ অলিদুর রহমানের তথ্যের রিপোর্ট। উঁচু নিচু পাহাড়ের বুকে কমলার বাগান, গাছের গাঢ় সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় কাঁচা পাকা কমলার সমাহার। শীত আমেজে মৌসুমি ফলটি পুরোপুরিভাবে এখন পরিপক্ক।
চাষিরা ব্যস্ত কমলা নামিয়ে বাজারজাতে। মৌলভীবাজারের সবকটি উপজেলায় ফলটি চাষ হলেও জুড়ি ও বড়লেখা উপজেলায় সুমিষ্ট ও রসালো নাগাপুরি এবং খাসিয়া জাতের কমলার সবচেয়ে বেশি বাগান রয়েছে। চাষিরা বলছেন, এবছর গাছে ফুল আসার শুরুতে খরা এবং পরবর্তীতে অতিবৃষ্টি ফলন কিছুটা বিপর্যয় দেখা দেয়। ফলনের শুরুতে পোকামাকড়ের আক্রমণের পরেও প্রতি হেক্টরে উৎপাদন হয়েছে 7 মেট্রিক টন। শুধু 2 উপজেলার 124 হেক্টর জমির বাগানে 843 মেট্রিক টন উৎপাদন হয়েছে। টাকার হিসাবে প্রায় 17 কোটি টাকার কমলা বেচা কেনা হবে। কমলাটা মনোরণ পরিপক্ক ফাঁকনা করিয়া প্রত্যেক বছর বেশি, এতে আমি দাম পাই বালা। কমলাগুলা খুব সুস্বাদু, সুগ্রান, মিষ্টি। একসময় অনেক কমলা ধরছিল, কিন্তু এই গান্ধী পোকার কারণে আর খরার কারণে কমলাটা নষ্ট হয়ে গেছে। বাগানে ভালো ফলন পেতে পুরনো গাছ সরিয়ে গ্রাফটিং চারা গাছ রোপণের পরামর্শ কৃষি বিভাগের। পোকামাকড় দমনে আরো আগ্রহী করে তোলা যায়, সেই জন্য আমরা প্রশিক্ষণ এবং বিনামূল্যে গ্রাফটিং চারা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। কৃষি বিভাগের তথ্য মতে মৌলভীবাজারে 315টি বাগানে 170 হেক্টর জমিতে কমলার বাগান রয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা 1136 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। ময়মনসিংহে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম এখনও ঊর্ধ্বমুখী। এদিকে নাটোরের বাজারে পুকুর ও বিলের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া। খাবারের দাম বাড়ায় চাষের মাছের দাম নিয়ন্ত্রণে আসছে না বলছেন খামারিরা। বিস্তারিত জানাতে ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজারে আছেন রিপোর্টার উবাইদুল হক এবং নাটোর শহরের মাদ্রাসা মোড় মাছ বাজারে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি প্রথমে যাচ্ছি উবাইদুলের কাছে। নাটোরের পরিস্থিতি যেটি বলতে পারি, যদি আমরা যে অবস্থা নাটোর জেলা কিন্তু মাছ দ্বিগুণ উৎপাদন হয়, চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও কিন্তু সে দাম কিন্তু মাছের কমছে না, ঊর্ধ্বগতি রয়েছে। আজকে সকালেও যেটি দেখছি যে মাছের আমদানি, বিশেষ করে পুকুরের যে মাছ, সে মাছগুলো কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। পাইকারি যে বাজারে এখানে আমরা দেখছি রুই 250 থেকে 300 টাকা, কাতলা 250 থেকে 280 টাকা, পাঙ্গাস যেটি 140 থেকে 150 টাকা, মৃগেল 220 থেকে 230 টাকা, ট্রাকি মাছ যেটি দেশি মাছ সেটি 150 থেকে 200 টাকা, পুঁটি মাছ 250 থেকে 300 টাকা এবং কই মাছ 350 থেকে 400 টাকা, যেটি এই নাটোরের যে মাদ্রাসা মোড়ের বাজার, সেই বাজারে কিন্তু বিক্রি হচ্ছে। তবে একটি বিষয় যদি আমরা বলতে পারি যে নাটোর কিন্তু যে মোট চাহিদা রয়েছে মাছের, সেটি কিন্তু প্রায় 40,000 মেট্রিক টন। সেই চাহিদার বিপরীতে নাটোরে কিন্তু মাছ উৎপাদন হয় প্রায় 70,000 মেট্রিক টন। এর মধ্যে যে দুটি বিল রয়েছে, চলন বিল এবং হালদি বিল, সেই দুইটি বিল ছাড়াও উন্মুক্ত যে জলাশয় রয়েছে, সেই জলাশয় থেকে কিন্তু প্রায় 20,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়ে থাকে। তবে আরেকটি যে বিষয় আমরা বলতে পারি যে নাটোর থেকে 60টি উপজেলায় যেটি রয়েছে, সেই 60টি উপজেলার যে মাছ রয়েছে, সেই 60টি উপজেলাতে ট্রাক যোগে প্রতিদিন কয়েকশো যে ট্রাক রয়েছে, সে ট্রাক কিন্তু ঢাকায় তাজা মাছ সরবরাহ করে থাকে। এর কারণে জেলায় মাছ উৎপাদন হলেও মূল মাছ কিন্তু সে রাজধানী সহ রাজধানীর বিভিন্ন জেলায় সরবরাহের কারণে কিন্তু নাটোরের কিন্তু যে মাছ, সে
মাছ কিন্তু চাহিদার উৎপাদনে বেশি হলেও নাটোরের মানুষ কিন্তু কম মাছ পেয়ে থাকে। তো যেটি বলতে পারি আমরা, যেটি মৎস্য চাষিরা রয়েছে তারা যেটি বলছেন যে প্রায় যে মাছের উৎপাদন গত 3 বছর ধরে উৎপাদন করলেও মাছের খাবারের দাম কিন্তু বাড়ছে এবং এই মাছের খাবারের দাম বৃদ্ধির কারণে তারা বাধ্য হচ্ছেন অতিরিক্ত দামে মাছ কিনতে। তবে আরেকটি বিষয় যেটি বলতে পারি যে শীত চলে আসায় যে হালতি বিল এবং চলন বিল সহ যে মাছ ছিল সেগুলো কমে এসেছে। তো এই ছিল আমার কাছে নাটোরের মাছ বাজারের সর্বশেষ পরিস্থিতি। সারা জীবন মানুষের অধিকার আদায়ে লড়াই করলেও কখনো ক্ষমতায় যাননি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদের আলোচনা সভায় তিনি বলেন, মাওলানা ভাসানীর মতো নেতা বিরল, আমরা তাকে মূল্যায়ন করতে পারিনি। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেন, সব আবর্জনা এত দ্রুত সরানো সম্ভব নয়, যত দেরি হবে তত বেশি শক্তি সঞ্চয় করে ফ্যাসিস্টরা ফেরার চেষ্টা করবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সব বিতর্কের অবসান করারও আহ্বান জানান মির্জা ফখরুল। একই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মাওলানা ভাসানীর গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। সমর্থনটা শর্তহীন সমর্থন নয়। যে পর্যন্ত আপনারা সোজা রাস্তায় আছেন, আপনারা রাইট ট্র্যাকে আছেন, বিরোধী দল জনগণ আপনাদেরকে সমর্থন করবে। আমরা চাই এই সরকার এমন একটা নির্বাচনের ব্যবস্থা করুক যেটা আমরা সবাই গ্রহণ করতে পারি। এমন একটা নির্বাচন, যেই নির্বাচনে সবাই ভোট দিতে পারে, যে নির্বাচনে এমন একটা সরকার গঠিত হয় যে এই দেশে গণতন্ত্র নির্মাণ করতে পারে। যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে, ততই এই বাংলাদেশের শত্রুরা তারা সংগঠিত হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা এখান থেকে বিতাড়িত, শেখ হাসিনা ততই বেশি শক্তি সঞ্চয় করে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। ফ্যাসিবাদ চিরতরে বিদায় করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার। শনিবার দুপুরে খুলনার ডুমুরিয়ায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক গোলাম পরোয়ার বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য বেশি সময় না নেয়ার আহ্বান জানিয়ে অবিলম্বে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। নির্বাচন আয়োজনে বেশি দেরি করলে আরও ষড়যন্ত্র হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে বের হয় একটি মিছিল। পতিত ফ্যাসিবাদকে রাজনীতির ময়দানে গণবিচ্ছিন্ন করতে গেলে আবারও জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমরা এই ফ্যাসিবাদকে মুক্ত করার জন্য যারা আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, বিএনপি, জামাত, সকল বিরোধী দলের মধ্যে এই জাতীয় নির্বাচনের একটা জাতীয় ঐক্য গড়ে তুলে রাজনৈতিকভাবে তাদেরকে গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন করতে হবে। আমরা সন্ত্রাস, সহিংসতা, নিয়মতান্ত্রিকতা মেনে সন্ত্রাস, সহিংসতা আমরা পরিহার করতে চাই। দেশের কল্যাণে যারাই কাজ করবে তাদের সঙ্গে জোট গড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে ইসলামী সমমনাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন দলটির আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বিপ্লবে অংশ নেয়া সব রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের আহ্বানও জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে অন্তর্বর্তী সরকারের ১০০তম দিনের কার্যক্রম ও চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে দলটি। রেজাউল করিম বলেন, স্বৈরাচারের বিচারে কোনো দয়া ও আপোষ করা যাবে না। আন্দোলনে আহতদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীকে উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহারের দাবিও তোলা হয়। মোস্তফা সরওয়ার ফারুকীকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক। বিপ্লবে অংশ নেওয়া সকল রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করা প্রয়োজন। নির্বাচনের সুষ্ঠু ও অবাধ পরিস্থিতি তৈরিতে করণীয় নির্ধারণ, তার জন্য সময়সীমা
ঠিক করে একটি সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করা হলে সকলের জন্য কাজ সহজ হবে। জামাত সহ সবার সাথেই দেশের কল্যাণের জন্য আমরা আলোচনা রাখছি, আলোচনা চলছে। শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। শনিবার সকালে টিআইবির আয়োজনে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের কর্মশালায় তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে বিচার বিভাগ ও গণমাধ্যম সংস্কার করেও সুফল মিলবে না। বিচার বিভাগের অনিয়ম বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে গিয়ে কোনো সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হলে আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। এরপরে কর্মশালায় অংশ নেওয়া সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের হাতে সার্টিফিকেট তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক। যাদের দায়িত্ব হচ্ছে যে সরকারকে জবাবদিহিতার আওতায় আনা এবং গণতন্ত্রের অন্যতম যে উপাদান সেটা বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, সেই পথগুলোকে সম্পূর্ণভাবে রুদ্ধ করে দেওয়া হয়েছিল এবং এটি করার জন্য এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হয়েছে। রাষ্ট্র সংস্কারে বিভিন্ন ইস্যু নিয়ে বাংলা একাডেমিতে আয়োজিত হলো রাষ্ট্র মেরামত আলাপ। শনিবার সকাল থেকে 4 ধাপে আলোচনা করেন বক্তারা। আলোচনায় উপস্থিত ছিলেন দেশ বরেণ্য শিক্ষক, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ সহ সুশীল সমাজের সদস্যরা। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কর্মসংস্থান ও শিক্ষিত বেকার সংকট সমাধানে রাষ্ট্রের করণীয় শীর্ষক আলোচনা হয়। এতে নিজেদের মতামত তুলে ধরেন আলোচকরা। এরপর পর্যায়ক্রমে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা, হয়রানি থেকে জনকল্যাণ এবং সংখ্যানুপাতিক নির্বাচন শীর্ষক আলোচনা হয়। আলোচনায় সাধারণ জনগণ থেকে শুরু করে অংশ নেন শিক্ষার্থীরাও। আলোচকরা বলেন, 2009-এর পর দেশের প্রায় প্রতিটি ক্ষেত্রেই বৈষম্য সৃষ্টি হয়েছে। সেই অবস্থা থেকে উত্তরণে দ্রুত গঠনমূলক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। রাজধানীর শব্দ দূষণ নিয়ন্ত্রণে আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ঢাকার 10টি রাস্তায় যানবাহনে হর্ন বাজানোর বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে। এরপর এটি বাস্তবায়নে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার বিকেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আয়োজিত ন্যাশনাল নেচার ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, সবকিছুতে সরকারের দিকে তাকিয়ে না থেকে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় মানুষের অভ্যাস বদলানো দরকার। নগরীর বায়ু দূষণের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি পলিথিনের ব্যবহার কমাতে বাসা থেকে পাটের বা কাপড়ের ব্যাগ নিয়ে বাজারে যাওয়ার পরামর্শ দেন। বলি যে পলিথিন শপিং ব্যাগ নিয়েন না, তখন বলা হবে যে বিকল্প দেন। এগুলোর বাণিজ্যে যারা জড়িত থাকে তারা অল্টারনেটিভ নাই বলে ধোয়া তুলবে। একটা অনুরোধ, বাজারে যখন যাবেন বাসা থেকে ব্যাগ নিয়ে যাবেন। হর্নটা বাংলাদেশের শব্দ দূষণে পৃথিবীতে 1 নম্বর। ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি পর্যন্ত আমরা ঢাকা শহরের 10টা রাস্তায় হর্ন বাজানোর বিরুদ্ধে সচেতনতা করব। তারপরে আমরা আইন প্রয়োগের কাজ শুরু করব। বায়ু দূষণ রাতারাতি বন্ধ করা সম্ভব না, কিন্তু কাজ শুরু হবে। সহসাই আপনারা দেখতে পারবেন পানি ছিটানোর কাজ শুরু হচ্ছে। কিন্তু ঢাকাকে সবুজ। ইসরায়েলি আগ্রাসনে আহত কয়েকশো শিশুকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হচ্ছে। এর মধ্যে হিউম্যান কনসার্ন USA সহ 2টি NGOর মাধ্যমে 4 শিশু যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। তাদের বরণ করে নিতে শত শত ফিলিস্তিনি শিকাগো বিমানবন্দরে হাজির হন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি তাদের। এই মুহূর্তে শিকাগোতে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। আপনি জানেন যে গত বছর 2023 সালের
অক্টোবরের প্রথম সপ্তাহে প্রথমে যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন আছে হামাস, তারা ইসরায়েলে হামলা চালায় এবং তারপরেই কিন্তু ইসরায়েলি আগ্রাসন শুরু হয় ফিলিস্তিনের উপরে এবং গাজার উপরে, এবং সেখানে এখন পর্যন্ত 1 বছর পার হয়েছে। 1 বছরের মধ্যে 50,000-এর মতো ফিলিস্তিনি বসবাসকারী তারা কিন্তু নিহত হয়েছেন, এবং এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে নারী এবং শিশু। এবং এই ঘটনার পর এই প্রথমবারের মতো যে যুদ্ধ বিধ্বস্ত আরও লাখ লাখ মানুষ, তাদের মধ্যে এই প্রথমবারের মতো 4 জন শিশুকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি মানবিক উন্নয়ন সংস্থা এবং সাহায্য সংস্থা তারা এই কাজটি করেছে। তারা একটি তালিকা দিয়েছিল, 250 শিশুর তালিকা দেওয়া হয়েছিল যারা যুদ্ধ বিধ্বস্ত, যুদ্ধাহত এবং সেই সঙ্গে নানান রোগে, জটিল রোগে আক্রান্ত। এরপরে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি জরিপ চালিয়ে তারা যাচাই বাছাই করে প্রাথমিকভাবে 50-টিরও বেশি শিশুকে তারা সেইখানে তালিকা তৈরি করে, এবং তারপরে তাদেরকে প্রথমে গাজা থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জর্ডানে, এবং জর্ডানের আম্মান থেকে তাদেরকে মার্কিন ভিসা দিয়ে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। আজকে শনিবার ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে ওয়াহারে বিমানবন্দরে তারা এসে পৌঁছায়, এবং তখন কিন্তু শত শত সেইখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল। তারা এই 4 জন শিশুকে বরণ করে নেয়, এবং বিমানবন্দরে একটি উৎসবমুখর পরিবেশ, দুঃখের মাঝেও যেন এক ফোঁটা আনন্দ তারা পেয়েছেন এই 4 শিশুকে পেয়ে। আমি কথা বলবো এই যে মানবিক সাহায্য সংস্থার যে হিউম্যান কনসার্ন ইউএস এর সিইও মাসুম মাহবুব, একটু প্রক্রিয়াটা বলবেন যে কিভাবে আপনারা এই 4 জনকে নিয়ে আসলেন এবং আরও কতজন আসতে পারে? ধন্যবাদ সাকি আপনাকে। আমরা আসলে খুবই আনন্দিত যে শেষ পর্যন্ত আমরা এই বাচ্চাদেরকে এখান পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। আমাদের এই প্রক্রিয়াটা ছিল খুবই জটিল। গত 4 মাস ধরে আমরা এ নিয়ে কাজ করছিলাম। আমরা প্রথমে তাদেরকে বাছাই করা হয়েছে, তাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদেরকে সার্টিফাই করেছে যে তাদেরকে আসলে চিকিৎসা দেওয়া প্রয়োজন। তারপর আমরা স্টেট ডিপার্টমেন্টে এগুলোকে সাবমিট করেছি। স্টেট ডিপার্টমেন্ট তাদের যাচাই বাছাইয়ের পর আমাদেরকে অ্যাপ্রুভ করেছে কেসগুলো। প্রথম দফায় 32 জনের আপনারা অনুমতি পেয়েছেন? জি, প্রথমে আমরা 32 জনের অনুমতি পেয়েছি। তার মধ্যে থেকে প্রথম 4 জন আজকে আসলো। তো তাদেরকে প্রথমে গাজা থেকে 4 দিন আগে তাদেরকে আম্মানে নিয়ে আসা হয়েছে। তো ওই কাজটুকু আমাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহায়তা করেছে। আম্মান থেকে তারপর আমরা তাদেরকে ইউএস এম্বাসিতে নিয়ে গিয়েছি। তাদের ভিসা প্রসেসিং হয়েছে খুব দ্রুত, গতকালই। আপনারা আশা করছেন কত শিশুকে নিয়ে আসতে পারবেন? আমরা তো সর্বমোট 250 জনের জন্য সাবমিট করেছি আমরা। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে কতগুলো অ্যাপ্রুভ হয় তার উপরে, চলমান আছে। তো আমরা চেষ্টা করব যত বেশি সংখ্যক সম্ভব এবং আমাদের ক্যাপাসিটিতে যতটুকু সম্ভব তত বাচ্চাদেরকে এখানে নিয়ে আসার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। আপনি শুনছিলেন এইভাবেই এখানকার যে মানবিক সাহায্য সংস্থাগুলো আছে তারা ফিলিস্তিনের শিশু, বিশেষ করে শিশুদেরকে, তারা যাদেরকে চিকিৎসার প্রয়োজন, এরকম আরও শত শত শিশুদেরকে তারা যুক্তরাষ্ট্রে নিয়ে আসার জন্য সার্বিক ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, শিকাগো, ইলিনয়। 9 বছর বন্ধের পর ঢাকা রোম সরাসরি ফ্লাইটে ভালো অবস্থান তৈরি করে বাংলাদেশ বিমান। তবে আবারও টিকিট সিন্ডিকেটে বহু কাঙ্ক্ষিত রুটটি হুমকির মুখে পড়ার শঙ্কা ইতালি প্রবাসীদের। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। আর্থিক ক্ষতির মুখে 2015 সালে বন্ধ হয়ে যায় ঢাকা রোম রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট। টিকিট সিন্ডিকেটের কারণে আর্থিক ক্ষতির মূল কারণ বলে মনে করা হয়। তবে দীর্ঘ 9 বছর পর ইতালি প্রবাসীদের দাবির মুখেই চলতি বছরের মার্চ থেকে আবারও এই রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান কর্তৃপক্ষ। গেল 7 মাসে 86টি ফ্লাইটে 17,000-এরও বেশি যাত্রী বহন করে বাংলাদেশ বিমান। তবে প্রবাসীদের অভিযোগ, এখনও থেমে নেই টিকিট সিন্ডিকেট। এতে আবারও কার্যক্রম বন্ধের আশঙ্কা করছেন প্রবাসীরা। জড়িতদের বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের। বিগত বারও এই সিন্ডিকেটের কারণে বিমান বন্ধ হয়ে গেছিল। তবে আমরা সেই আতঙ্কে এবারও আছি যাতে কোনো টিকেটের সিন্ডিকেট আরম্ভ না হয় এই ইতালির মাটিতে। জনক সেক্টর হিসাবে আমি জানি, তবে আমি আবারও এখানে আমি বলতে চাই, যদি কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে আমরা বিমান কর্তৃপক্ষ এবং যথাযথ কর্তৃপক্ষের সাথে এটা টেক আপ করব। এদিকে বাংলাদেশ বিমানের জিএসএ ডিজিটালের কর্মকর্তা বলছেন, কম খরচে রোমের আশপাশ শহর থেকে যাত্রী এনে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করছেন তারা। এ নিয়ে যাত্রী
যাত্রীরা বিমানের প্রশংসাও করছেন। Supplemento per avvicinarsi a Roma è di circa 120-150, dipende dalle casse del servizio, andata e ritorno per arrivare su Roma e poi volare su Dhaka. আসা যাওয়া করলাম, আমাদের কোনো সমস্যা হয় না এবং কি খাবারের বিভিন্ন আপ্যায়ন সবগুলোর মান ভালো ছিল। রোম ঢাকা রোম রুটে ইকোনমি ক্লাসে ভাড়া 660 ইউরো, কিন্তু বিজনেস ক্লাসে 1500 ইউরো ভাড়া রাখায় যাত্রী পাওয়া যাচ্ছে না। ইতালির অন্যান্য শহর থেকে একই টিকিটে বাংলাদেশিরা কানেক্টিং ফ্লাইটে ঢাকায় যাওয়া আসার সুযোগ পাচ্ছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। রওজা শরীফ জিয়ারতে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে বছরে একবার করা যাবে রওজা শরীফ জিয়ারত, নিতে হবে আগাম অনুমতি। আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের হৃদয়ের কেন্দ্রবিন্দু মদিনার রওজা মোবারক জিয়ারতের জন্য নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। মুসলিমদের জন্য রওজা শরীফ জিয়ারত একটি পবিত্র আকাঙ্ক্ষা। রওজা শরীফে ভিড় নিয়ন্ত্রণ ও অনিয়ম কমাতে এবার নতুন নিয়ম চালু করলো সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী বছরে একবারের বেশি রওজা শরীফ জিয়ারত করা যাবে না। অনুমতি ছাড়া ঢোকা যাবে না রওজা শরীফে। জিয়ারতের সময়ও 1 ঘন্টার সীমিত সময় রাখা হবে। আরো বেশি সংখ্যক মুসল্লিকে রওজা শরীফ জিয়ারতের সুযোগ দিতেই এমন পরিকল্পনা। সৌদি সরকারের তথ্য অনুযায়ী 2024 সালে প্রায় 1 কোটি মুসলিম রওজা শরীফ জিয়ারত করেছেন, যা গত বছরের তুলনায় 26% বেশি। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সোহেল রানা। মাঠে বসে দলের এমন জয়ের সাক্ষী হয়েছেন সোহেলের স্ত্রী। স্বামীর এমন পারফরমেন্সে খুশি তিনিও। নতুন বছরেও চাইলেন জয়ের ধারাবাহিকতা। এদিকে ইনজুরির কারণে বাংলাদেশ দলের 2 ম্যাচে খেলতে পারেননি ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তবুও সতীর্থদের উৎসাহ যোগাতে মাঠে এসেছিলেন এই ফুটবলার। এমন রাজস্বিক জয়ে খুশি বিশ্বনাথ। খুবই এক্সাইটেড। আসলে এই জয় দীর্ঘদিন বাঙালি ভাষাভাষী ফুটবল প্রেমী ভক্তরা মনে রাখবে। সবাই স্টেডিয়ামে এসে খেলা দেখছে, এটা অনেক আনন্দের ব্যাপার। আর ম্যাচটা বছরের শেষ ম্যাচ, জয় দিয়ে ইনশাল্লাহ নতুন বছরটা শুরু যেন হয়, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। যখন গোল খাইছিলাম তখন হার্টবিট বেড়ে গেছিল। যখন প্রথম গোল দেওয়ার পর সেকেন্ড গোল যখন হয়েছে তখন স্বস্তি ফিরে আসছে, খুবই ভালো লাগতেছে। আজকের বাংলাদেশের খেলা সবচেয়ে ভালো লেগেছে এবং এভাবেই চাই আমরা আগামীতে বাংলাদেশ যেন প্রতি ম্যাচে এভাবে রেজাল্ট করে এবং আজকে আমাদের সিলেট থেকে এসে খেলা দেখা সফল হয়েছে আমি মনে করি। সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন সবসময় ভালো ভালো পারফরমেন্স করতে পারে এবং আমাদের দেশবাসীকে সুন্দর সুন্দর জয় উপহার দিতে পারে। আমরা চাই বাংলাদেশ ডিফেন্স লাইনটা আরেকটু হার্ড করা হোক, আর হচ্ছে গোল স্কোরিং, মানে স্কোরিংটা যেন ভালো করতে পারে। লাস্ট মুহূর্তে যা হয়েছে একদম মিরাক্কেল হয়ে গেছে। যাওয়ার সময় গোলই দিলাম, আশাবাদী আমরা ভালো। গত ম্যাচে যে মন মানসিকতা দুর্বল হয়ে গেছিল, আমরা যে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, আজকে আমরা জিতে আমরা মানসিকভাবে আবার উত্তেজিত হয়ে গেছি। আমাদের বাংলার টাইগার দেখিয়ে দিয়েছে আমরা টাইগার। অবশ্যই অনেক ভালো লাগছে। আজকে বাংলাদেশের পারফরমেন্স ছিল অসাধারণ, যা বলার মতো না। যেমন পাসিং, যেমন ট্যাকটিক্যাল গেম খেলা হয়েছে আজকে, আলহামদুলিল্লাহ আমরা অনেকটা স্যাটিসফাইড। যখন প্রথম গোলটা দিয়েছে তখন আমরা পুরোই শেষ, তারপর যখন কামব্যাক করলো পুরাই আগুন। বাসা থেকে বলে আসছে যে আজকে যদি না জিতে তাদের ঢুকতেই দেবো না। কালকে তোরা গেছিস বলে ম্যাচ হারছে, আজকেও যাবে, আজকেও হারবে, কিন্তু আজকে বলতে পারবো যে জিতছে। আগের ম্যাচের তুলনায় আজকের ম্যাচের টিম বন্ডিংটা খুবই ভালো ছিল এবং ফিনিশিংটা ভালো ছিল। আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে শেখ মুরসালিন, তো ওর জন্য হার্টেস্ট লাভ। বাংলাদেশ হচ্ছে 2 গোলে হচ্ছে মালদ্বীপকে হারিয়ে দিয়েছে। আশা করি নেক্সট ম্যাচেও যাতে বাংলাদেশ হচ্ছে এরকম কামব্যাক করতে পারে। ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের খবর। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। সূচি অনুযায়ী 4 দিনের ম্যাচ হলেও তা কমিয়ে আনা হয়েছে অর্ধেকে। মূলত হুট করে মাঝপথে আয়োজন করা আফগানিস্তান সিরিজের কারণে সংক্ষিপ্ত করা হয়েছে প্রস্তুতি ম্যাচের ব্যাপ্তি। তবে কন্ডিশন ও একাদশ বাছাইয়ের জন্য 2 দিনের এই প্রস্তুতি ম্যাচের গুরুত্ব অনেক সফররতদের কাছে। একদিকে নিয়মিত অধিনায়ক না থাকায় নাম্বার 3 ব্যাটার বাছাই, পাশাপাশি চোটে ছিটকে যাওয়া মুশফিকের বিকল্পও খুঁজে নিতে হবে এই ওয়ার্ম আপ ম্যাচে। শান্তর অনুপস্থিতিতে বাংলাদেশের অধিনায়কত্ব করবেন সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। অধিনায়ক হিসেবে আছেন ক্রেইগ ব্রাথওয়েট। চোটের কারণে দলে নেই অভিজ্ঞ জেসন হোল্ডার, রাখা হয়নি স্পিনার গুদাকেশ মতিকেও। দলে ফিরেছেন কেভিন সিনক্লেয়ার ও আলজারি জোসেফ। টেস্ট দলের অন্য সদস্যরা হলেন জোশুয়া ডি সিলভা, আলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাক, শামার জোসেফ, আলজারি জোসেফ, মিখাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোজ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান। 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে 22 নভেম্বর থেকে। দ্বিতীয় টেস্ট 30 নভেম্বর। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ খেলতে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেছে বাংলাদেশ দল। ক্যারিবিয়ানরা সবশেষ টেস্ট সিরিজ খেলেছে গেল আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রোটিয়াদের বিপক্ষে 1-0 সিরিজ হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। আনুষ্ঠানিকভাবে 18তম সভাপতি হিসেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দায়িত্ব গ্রহণ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এদিকে প্রথম কার্যনির্বাহী সভায় সাফ জয়ী নারীদের 1 কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ। এছাড়া দেশে অলিম্পিক ভিজেল করার ব্যাপারেও হয়েছে আলোচনা। আনুষ্ঠানিকভাবে 18তম সভাপতি হিসেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দায়িত্ব বুঝে নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এদিন প্রথমবারের মতো করেছেন কার্যনির্বাহী সভা। দায়িত্ব নিয়েই দিয়েছেন সাফ জয়ী নারীদের বড় সংবর্ধনা দেওয়ার ঘোষণা। সাফ এতে যে মহিলা ফুটবল টিম যে তারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমরা একটা সম্বর্ধনা দিব। আমরা এবং সেনাবাহিনী যেহেতু দুজনে আমরা একসাথে হয়ে 1 কোটি টাকা দিব তাদেরকে। আমরা একটা অনুষ্ঠান করব, ডেটটা ফিক্সড হয়নি, অনুষ্ঠানটা আমরা কক্সবাজারে করব। 21 সদস্যের উপস্থিতিতে ওয়াকারুজ্জামানের প্রথম সভায় উঠে আসে ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতির কথা। কোথায় পিছিয়ে আছে দেশের ক্রীড়াঙ্গন তা নিয়েও হয় আলোচনা। সবকিছুই নিয়ে কাজ করার কথা বলেছেন সেনাপ্রধান। সবাই দেশে অলিম্পিক ভিলেজ করার বিষয়েও আসে সিদ্ধান্ত। আমাদের প্রথম দাবি হলো আমরা অলিম্পিক ভিলেজ করব এবং উনি বলেছেন ইমিডিয়েটলি করব। তার জন্য হয় উনি সব ধরনের সহযোগিতা করবে। উনি অনেকগুলো পরিকল্পনার কথা উনি বলেছেন, যেটা আমি এখন পরিকল্পনা আলোচনা হয়েছে। আমরা এটা নেক্সট মিটিংয়ে আমরা একটা করে করব। আমরা যেগুলো সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 2025-এ বাংলাদেশ গেমস করব, ডেটটা ফিক্স করা হবে। আমরা একটা ম্যারাথন করব। ফেডারেশনগুলো তাদের যে সমস্ত ট্রেনিং ফ্যাসিলিটিসের অভাব, জায়গার অভাব যেগুলো আলাপ করেছে সেগুলো আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অথবা ইয়ুথ মিনিস্ট্রির সাথে কোঅর্ডিনেশন করে হয়, সেই ব্যাপারে আমরা একটা স্টেপ নিব। আগামী 25 ডিসেম্বরই শেষ হবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটির মেয়াদ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়।